হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা করব ক্লাস 12-এর একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ফাংশান। তো ফাংশান বোঝার জন্য আমরা রিলেশান শিখব, যেটা আমরা অলরেডি শিখেছি। রিলেশান করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট, যেটা আমরা অলরেডি করেছি। আর কার্টেশিয়ান প্রোডাক্টের জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে সেট, আর আমরা সেটও অলরেডি করেছি। আর প্রত্যেকটা ভিডিও আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, যদি কেউ দেখে না থাকো সেটা ওখান থেকে দেখে নিতে পারো। তো আসছি ফাংশান কেন এত ইম্পর্টেন্ট। ফাংশানসটা হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েবলস আছে, সেই ভ্যারিয়েবলসের মধ্যে একটা সংযোগ স্থাপন, একটা রিলেশন করার পর একটা আউটপুট দেওয়া, এই কাজটা করতে সাহায্য করে ফাংশান। কি বললাম? বিভিন্ন ভ্যারিয়েবলস থাকবে, সেই ভ্যারিয়েবলসগুলোর মধ্যে একটা রিলেশন করার পর একটা আউটপুট দেবে, সেটাই হচ্ছে এখানকার ফাংশান। যেমন ম্যাথমেটিক্যাল, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই ফাংশানটা প্রয়োজন হয়। যেমন ম্যাথে যখন আমরা দেখতে পারি বিভিন্ন ইকুয়েশানগুলো কী হয়? ফাংশন অফ ভ্যারিয়েবলস। তারপরে ফিজিক্সে কী হয়? ফিজিক্স যেমন গতিটা হচ্ছে টাইমের একটা ফাংশান। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার, কিন্তু আমরা যদি একটু ভালো করে ভাবি, ফাংশানসটা অ্যাকচুয়ালি সব জায়গায় ব্যবহার করা হয়। আমরা সেটাকে এত গুরুত্ব দিই না, কিন্তু ফাংশান দিয়ে সব চলছে। আমি একটা বাস্তব উদাহরণ দিই। যেমন ক্যালকুলেটারের মধ্যে আমরা একটা কিছু ইনপুট করব। ক্যালকুলেটারটা যদি ইনপুট করি, ক্যালকুলেটারের ভিতরে কাজ হবে, কাজের পরে তার থেকে একটা আউটপুট বেরিয়ে আসবে। এটাই হচ্ছে ফাংশান। তাহলে ফাংশনের একটা ডেফিনেশন কী দেওয়া যায়? যে আমরা কিছু একটা ইনপুট করব, সেই ইনপুটের ভেতরে একটা অ্যাকশান হবে, অ্যাকশান হওয়ার পর একটা আউটপুট দেবে। দিস ইজ কল ফাংশান। অ্যাকচুয়ালি ফাংশানের যদি আমি বাস্তবে মেলাই, তাহলে এটাই কিন্তু ফাংশান। কিন্তু আমরা সবসময় থিওরির মধ্যে ডুবে থাকি, সেজন্য আমরা বুঝে উঠতে পারি না যে অ্যাকচুয়ালি ফাংশানটা কী। তাহলে ফাংশানকে যদি আমরা থিওরির বাইরে আমরা বাস্তবের সঙ্গে মিলাই, তাহলে আমরা কি বলবো? একটা ইনপুট দেব, ইনপুটের পর ওখান থেকে একটা অ্যাকশান হবে, একটা আউটপুট আসবে। একটা কম্পিউটারে কি হয়? একটা ইনপুট দিলাম, কম্পিউটারের ভেতরে প্রোগ্রাম করা থাকে, তারপরে ওরা একটা আউটপুট দেয়। এটা একটা ফাংশান। তার মানে যাই করি সব কিছু কিন্তু একটা ফাংশনের অন্তর্গত। তো আমরা বুঝে গেলাম বাস্তবে কি। এবার আমরা একটু থিওরিটিক্যালি দেখি যে থিওরিটিক্যালি ফাংশান কি বলতে চায়। ফাংশানটা হলো দুটো সেট থাকবে। ফাংশন খুব ক্রিটিক্যাল একটা জায়গা, কিন্তু সেটাকে বুঝতে পারলে আমরা ঠিক বিচার করতে পারবো। আর ফাংশনস এবং রিলেশনসের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। ফাংশন আর রিলেশন কিন্তু একদম সেম না, একটু ফারাক আছে। সেই ফারাকটা আমরা অঙ্ক করতে করতে বুঝে যাব। তো আমাদের যদি দুটো সেট থাকে, দুটো সেটকে আমরা এইভাবে ওভালের মধ্যে নিলাম, এ আর বি দুটো সেট নিলাম। ফাংশনস কি বলছে? ওই যে বললাম, আগে একটা ইনপুট দেবো, একটা অ্যাকশন হবে, তারপর একটা আউটপুট পাবো। ঠিক ওইটাকেই মাথায় রাখবো। আমরা প্রত্যেককে বোঝানোর সময় এই কথাটাই বলবো, ইনপুট, একটা অ্যাকশন হবে, একটা আউটপুট বেরোবে। এইখানে মনে করি আমি 3-4টে পদ আছে। এই পদগুলো এইখানকার কিছু না কিছু পদের সঙ্গে যোগসূত্র স্থাপন করেছে। আর এই যোগসূত্র স্থাপন করবে যে কোনো একটা, মনে করলাম এই এফ। এটা একটা নিয়ম। এই নিয়মটাই হচ্ছে অ্যাকশন। এগুলো হচ্ছে ইনপুট আর এগুলো হচ্ছে আউটপুট। ওইটার সঙ্গে তুলনা করতে হবে সবসময়, তাহলে একদম ক্লিয়ারলি বোঝা যাবে। আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ফাংশন সম্বন্ধে আর কোনো রকম ডাউট থাকবে না। তো কি আমি মনে করলাম, আমি নিজে থেকে একটা সূত্র মনে করি যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, একটা সূত্র মনে মনে ভাবছি। রিলেশন যেমন একটা সম্পর্ক ছিল, এটাও একটা সম্পর্ক মনে মনে ভাবি। সেটা হচ্ছে এফ নিয়ম। কি বলে? এফ কি বলে? এফ এর মধ্যে যেটা দেওয়া হয় স্কোয়ার হয়ে যাবে, একটা স্কোয়ার হয়ে যাবে 1। এখানে 1 বসালে কী হবে? 1 স্কোয়ার কী হবে? 1। 2 বসালে কী হবে? 2 স্কোয়ার। মানে যাই করবে স্কোয়ার হয়ে যাবে। আমি কিন্তু ভাষায় লিখি যে এফ নিয়ম অনুযায়ী কী হবে? বর্গ হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। আমি জাস্ট এইভাবে ভাষায় লিখছি বোঝার জন্য। এখানকার যে পদগুলো থাকবে এফ নিয়মের মধ্যে ফেললে, মানে অ্যাকশন করলে, ওটা কী হবে? বর্গ হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে 1 স্কোয়ার কার সঙ্গে যোগ হবে? 1। 2 স্কোয়ার কার সঙ্গে যোগ হবে? 4-এর সঙ্গে। 3 স্কোয়ার 9-এর সঙ্গে, আর 4 স্কোয়ার 16-র সঙ্গে। তাহলে ক্লিয়ার হলো? যে আমি যেটুকু ক্লিয়ার হওয়ার কথা সেটা আশা করি ক্লিয়ার হয়েছে, যে পদগুলো একটা নিয়ম অনুযায়ী অন্য একটা পদের সঙ্গে যুক্ত হয়। এবার আমরা গাণিতিক ভাষা শিখব। এতক্ষণ আমরা শিখলাম বাস্তবে কিভাবে মিল। এবার গাণিতিক ভাষা কি বলছে? যে দুটো সেট থাকবে এ ও বি, দুটো সেট থাকলে এমন একটা নিয়ম এফ, যেটাকে নাম দিয়েছি, নিয়মটা কি করবে? এ সেটের পদগুলোকে বি সেটের পদগুলোর সঙ্গে যুক্ত করবে। এ সেটের পদগুলোর সঙ্গে বি সেটের পদগুলোর সঙ্গে যুক্ত করবে, আর এই যুক্ত করবে কে? এফ। আর এফটাকেই বলা হবে ফাংশনস এবং ম্যাপিং।
ঠিক ক্যালকুলেটরের উদাহরণের মতো এটাকে যদি আমরা মানি কি হবে, যে এখানকার পদগুলো ইনপুট, একটা নিয়ম ছিল যেটা ক্যালকুলেটরের ভিতরের অ্যাকশন, আর একটা আউটপুট দেবে যে রেজাল্টটা। তাহলে এফ কি করবে, এখানকার পদগুলোর সঙ্গে, মনে করি এখানকার পদগুলোকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি আর বি এর পদগুলোকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করছি। এফ কি করবে, এখানকার পদগুলোকে এখানকার পদগুলোর সঙ্গে যুক্ত করবে কোনো না কোনো একটা সূত্রের সাহায্যে বা নিয়ম অনুযায়ী। এই যে নিয়মটা আমি এখানে বর্গটা বলেছিলাম, তখন আমরা এটাকে লিখতে পারবো এফ এক্স ইকুয়াল টু ওয়াই, এফ এক্স ইকুয়াল টু ওয়াই। আর এফটাকে তখন বলা হয় অপেক্ষক, এফটাকে তখন বলা হয় অপেক্ষক। এটা কি করে, এ এর পদগুলোকে বি এর পদের সঙ্গে সংযুক্ত করে। আমি লিখেই দিই, এ এর পদের সঙ্গে, এ এর পদের সঙ্গে বি এর পদের সংযুক্ত করে। ক্লিয়ার? এবার একটা কথা বলি, রিলেশনও কিন্তু আর এমন ছিল যে এ সেটের পদের সঙ্গে বি সেটের পদের একটা কোনো না কোনো সম্পর্ক ছিল। তাহলে তো যদি কেউ রিলেশন ভালো করে বুঝে থাকে সে বলবে রিলেশন আর ফাংশন তো সেম, কিন্তু এখানে ফাংশনে একটা ছোট্ট ডিফারেন্স আছে। কি সে ডিফারেন্স? সে ডিফারেন্সটা আমরা বললে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। কি, এ সেটের এখানে ফাংশনের একটা মেইন ডেফিনেশন হচ্ছে এ সেটের প্রত্যেকটা পদের যেন একটাই ইমেজ থাকে। ইমেজ মানে প্রতিবিম্ব। আমাদের এখানটায় যে আমি এফ এক্স ইকুয়াল টু ওয়াই লিখেছিলাম, ওয়াইগুলোকে বলা হয় প্রতিবিম্ব আর এক্সগুলোকে বলা হয় প্রাকবিম্ব। প্রাকবিম্ব বা এটা হচ্ছে ইমেজ, এটাকে বলা হয় প্রি ইমেজ। ক্লিয়ার? এটার নাম দেওয়া হয়েছে। তো কি বললাম, এখানকার পদগুলোর সঙ্গে এখানকার পদ আমাদের সংযুক্ত হবে। কিভাবে সংযুক্ত হবে? যাতে এর প্রত্যেকটা পদের একটাই থাকবে, ইমেজ একটাই থাকবে। এটা কিন্তু খুব স্ট্রিক্টলি দেখতে হবে। রিলেশন আমরা কি করেছিলাম, ওয়ানের সঙ্গে টু যুক্ত হতে পারে, আবার ওয়ানের সঙ্গে থ্রিও যুক্ত হতে পারে, সেটা কিন্তু রিলেশন। ছবির মাধ্যমে যদি দেখাই, এই যে এটা কিন্তু একটা ফাংশনের মধ্যে পড়ছে, 1 2 3 যে কোনো একটা নিয়ম অনুযায়ী আমি আন্দাজে এখানে লিখলাম। এইটাও কিন্তু একটা ফাংশন, এটা মাথায় রাখতে হবে। কেন ফাংশন? কারণ আমি বলেছি যে এখানকার প্রত্যেকটা পদের একটাই প্রতিবিম্ব থাকবে। যেমন ওয়ানের এটা, দুইয়েরও এটা। অনেকে বলতে পারে এখানকার তো দুটো একটাই গেছে, কিন্তু ভাষাটা ভালো করে খেয়াল করো, এখানকার পদগুলো আমি খেয়াল করবো। এখানে কি না, এখানকার প্রত্যেকটা পদের যেন একটাই থাকে। একের জন্য 4 নো প্রবলেম, দুইয়ের জন্য 4 নো প্রবলেম, দুইয়ের জন্য তো 4, এটার জন্য আলাদা, একের জন্য আলাদা। হবে না কোনটা? হবে না এইটা। এই যে 1 2 3 এখানে 4 5 6 লিখলাম, যে এইখানকার এই পদটার জন্য এটা, এটার জন্য এটা, এইটা হবে না, এটা হবে। ক্লিয়ার? দেখো, একের জন্য দুটো প্রতিবিম্ব আমরা পেয়েছি, এটা কিন্তু রিলেশন হতে পারে, এটা কিন্তু ফাংশন হবে না। এটা ভালো করে মাথায় রাখতে হবে যে একের সঙ্গে 5ও হয়েছে, একের সঙ্গে 6ও হয়েছে। মানে এখানকার এ সেটের প্রাকবিম্ব সেটের একটা পদের দুটো প্রতিবিম্ব থাকতে পারে না। ভালো করে মনে রাখবা, প্রাকবিম্ব সেটের একটা পদের দুটো প্রতিবিম্ব থাকতে পারে না। ওটা হয়ে যাবে তখন রিলেশন হতে পারে, কিন্তু ফাংশন মোটেও হবে না। আর ফাংশনের আরেকটা নাম ম্যাপিং। ক্লিয়ার হলো? তাহলে ব্যাপারটা কি বলতে চাইছি, এখানে বলতে চাইছি যে এ সেটের প্রত্যেকটা পদের একটাই ইমেজ থাকবে, একটার বেশি থাকতে পারবে না, তবেই সেটা হবে ফাংশন অর ম্যাপিং। এইবার রিলেশনের মতো এখানেও এই যে এ সেটের যে পদগুলো আছে, এই পদগুলোকে এখানকার কিন্তু প্রত্যেকটা পদই যুক্ত হবে, এটা মাথায় রাখতে হবে। এখানকার প্রত্যেকটা পদই যুক্ত হবে, এখানে এক্সট্রা থাকুক নো প্রবলেম, কিন্তু এখান থেকে প্রত্যেকটা পদেরই যেতে হবে। ক্লিয়ার? মানে আজকে যদি এরকম থাকে 1 2 3 আর এখানে 4 5 নিলাম, আমি এটার সঙ্গে এটা যুক্ত করলাম, এটা নেই, তাহলে এটা কিন্তু ম্যাপিং হবে না। ম্যাপিংয়ের দুটো কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, এখানকার প্রত্যেকটা যেতে হবে আর প্রত্যেকের যেন একটাই থাকে। এখানকার একটা পদের দুটো প্রতিবিম্ব থাকতে পারবে না, এটা আমি বারবার বলছি, একটা পদে দুটো প্রতিবিম্ব থাকতে পারবে না। ক্লিয়ার? এইবার এই এ সেটটাকে বলা হয় ক্ষেত্র, এফ এর ক্ষেত্র। এটা আমরা আগেও করেছি এই ধরনের, এফ এর ক্ষেত্র। এফ এর ক্ষেত্র কি, এ সেটটা টোটালটাকে বলা হয়। এটা আমি জাস্ট এখন বলে দিই, তাহলে আগে যেহেতু করেছি। আর এইখানে একটুখানি বোঝার ব্যাপার আছে। একটা হচ্ছে পাল্লা বা রেঞ্জ, আর একটা হচ্ছে পাল্লা বা প্রসার বলা হয় এটাকে, আর একটা হচ্ছে উপ অঞ্চল।
উপ অঞ্চলটা কি আর পাল্লাটা কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ক্ষেত্র তো এ সেট, নো প্রবলেম। পাল্লাটা আমি বলি, পাল্লাটা হচ্ছে এই যে আমি একটু আগে কথা বললাম, এখানকার প্রত্যেকটা পদ এখানের পদের সঙ্গে আমার যুক্ত হবে, কিন্তু এখানে এক্সট্রা থাকতে পারে। তাহলে কি দাঁড়ালো, এই যে এফ যে যুক্ত হলো, এখানে যে পদগুলোর সঙ্গে যুক্ত হলো, যেমন আমি এই সেটটা যদি ভালো করে খেয়াল করি, 1, 4, 9 আর 16, এফ অফ বি এর মধ্যে এইগুলো আছে, এফ অফ এ এর মধ্যে এই পদগুলো আছে, 1, 4, 9, 16, 1, 4, 9, 16 এই পদগুলো আছে। এটা কিন্তু দেখো পুরো বি সেটের সঙ্গে সমান নয়, পুরো বি সেটের সঙ্গে সমান আসছে না, এইটাকে বলা হয় পাল্লা। যদি ভালো বাংলা ভাষায় বলি তাহলে এ সেটের পদগুলোর সঙ্গে এফ নিয়ম অনুযায়ী যে পদগুলো যুক্ত হয় তাকে বলা হয় পাল্লা, যে পদগুলো যুক্ত হয় তাকে বলা হয় পাল্লা। আর এই পুরো সেটটাকেই আমরা বলবো উপ অঞ্চল, পুরো সেটটাকে, পুরো বি সেটটা হচ্ছে আমার উপ অঞ্চল। ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার। বি সেটটাকে বলা হবে উপ অঞ্চল, উপ অঞ্চল। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা পাল্লা প্রসার বুঝে নিলাম, পাল্লাটা কি, জাস্ট একটা সাবসেট। এখানে একটা কথা বলি, একটা প্রকাশ, তোমাদের একটু ক্লিয়ার হবে ব্যাপারটা। এগুলোকে এইভাবে লেখা যায়, এফ অফ 1 ইকুয়াল টু 1, এটাই বোঝায়। মানে এক পদটা এফ নিয়ম অনুযায়ী এক পদের সঙ্গে যুক্ত হয়েছে। এফ অফ 2 ইজ ইকুয়াল টু 4, মানে দুই পদটা এফ নিয়ম অনুযায়ী 4-এর সঙ্গে যুক্ত হয়েছে। এফ অফ 3 ইজ ইকুয়াল টু 9, এফ অফ 4 ইজ ইকুয়াল টু 16। ক্লিয়ার? আশা করি ফাংশন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি বাস্তবের সঙ্গে কিভাবে এটা যুক্ত, সেটা আমি এই ভিডিওটাতে বুঝিয়ে দিলাম। এইবার আসছি ফাংশনের একটা পার্টে, দুটো কথা বলবো ফাংশনে। একটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন, যদি প্রকৃতপক্ষে দেখা হয় ফাংশন কয় প্রকার, এটা সবসময় বইয়ে কিন্তু থাকে না। একটা হচ্ছে রিয়েল ফাংশন, একটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন। এটা কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু কখনো খেয়াল করি না জিনিসটা। হোয়াট ইজ রিয়েল ফাংশন? একটু আগে যে আমি বললাম এ সেট থেকে বি সেটে যাচ্ছে, একটা প্রাকবিম্ব সেট একটা প্রতিবিম্ব সেট, তো রিয়েল ফাংশনের ক্ষেত্রে হয় দুটোই আর হতে হবে, দুটোই আর হতে হবে। এখানে একটা কথা বলে দিই, যখন ওই এ সেট থেকে বি সেটে যাচ্ছিল ওটাকে প্রকাশ করা হয় এফ ম্যাপ এ টু বি অথবা এফ ফ্রম এ টু বি। এটা মানেই বুঝে যাব এফ ফাংশনটা এ থেকে বিতে যাচ্ছে, এটা এ সেট এটা বি সেট, এটা মানে আমরা বুঝে যাব এফটা এ থেকে বিতে যাচ্ছে, এর পদগুলোকে বি এর সঙ্গে যুক্ত করছে। তো যখন প্রাকবিম্ব সেট এবং প্রতিবিম্ব সেট দুটোই যদি বাস্তব সংখ্যা হয়, রিয়েল নাম্বার হয়, তখন তাকে বলা হয় রিয়েল ফাংশন। এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা রিয়েল ফাংশন। আর রিয়েল ভ্যালুড ফাংশন কি? রিয়েল ভ্যালুড ফাংশনের সময় এই যে প্রাকবিম্ব সেট যেটা, প্রি ইমেজ সেট যেটা, আর এটা যেটা ইমেজ সেট, এ দুটোর মধ্যে ফারাক আছে। এখানে কি হবে দেখে কোনো লাভ নেই, কিন্তু ইমেজ সেট মাস্ট বি রিয়েল নাম্বার, এটা রিয়েল নাম্বারের মধ্যে হতে হবে, তবে এটা হবে রিয়েল ভ্যালুড ফাংশন। ক্লিয়ার? একদম, এটা রিয়েল ভ্যালুড হতে হলে এখানে ফাংশনটাকে রিয়েল নাম্বারের পদ হতে হবে, এই পদগুলোকে সব রিয়েল নাম্বারের হতে হবে। আর এটা মেবি রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার, যে কোনো কিছু হোক, নো প্রবলেম। ওকে, তাহলে রিয়েল ভ্যালুড ফাংশনের রিয়েল ফাংশনের ফারাকটা আমরা জেনে গেলাম। এবার আমরা আসব ফাংশনের দুটো টপিক, যে দুটো টপিক আমাদের পরীক্ষায় আসে এবং যে দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ফাংশনকে টু টাইপ, ফাংশন হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে আমরা লিখতে পারি মেইনলি দু প্রকার, অনেক কটা লেখা যায়, আমরা দুটো প্রকার জানবো। একটা হচ্ছে 1-1 আর একটা হচ্ছে 1-2, বা এটাকে বলা হয় ইনজেক্টিভ, এটাকে বলা হয় সারজেক্টিভ। এটাকে বাংলায় লেখে একৈক, আর এটাকে বলা হয় উপরিচিত্রণ। যে কোনো একটা নামেই তার প্রকাশ। 1-1 কি আর 1-2 কি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ফাংশন, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। 1-1 ফাংশনটা হচ্ছে আমার এখানে আমি গ্রাফিক্যালি বোঝাচ্ছি, একটা সেট এ আছে আর একটা সেট বি আছে। ভাষাটা খেয়াল রাখতে হবে, স্বতন্ত্র পদসমূহের স্বতন্ত্র প্রতিবিম্ব থাকতে হবে। মানে কি, আলাদা আলাদা পদের আলাদা আলাদা প্রতিবিম্ব হতে হবে। এটাকে ঘুরিয়ে বলা যায় একই পদের একই, বোঝা যাচ্ছে? মানে এখানে 1, 2, 3, 4 কোনো একটা নিয়ম আমার হয়তো দেওয়া আছে এখানটায়, কোনো একটা নিয়ম সাপোজ, সেই নিয়ম অনুযায়ী এখানে যুক্ত হচ্ছে
5 7 3 2, এখানে এক্সট্রা থাকলেও খুশি, না থাকলেও খুশি। 1-এর সঙ্গে 5, 2-এর সঙ্গে 7, 3-এর সঙ্গে 3, 4-এর সঙ্গে 2 যুক্ত হচ্ছে। দেখো স্বতন্ত্র পদের স্বতন্ত্র প্রতিবিম্ব আলাদা আলাদার, এই দেখো 1 আর 2 আলাদা, এদের প্রতিবিম্ব দেখো আলাদা 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 আলাদা। ক্লিয়ার? এখানে আমি অন্য একটা কিছু দিয়ে দিই, কোনো কনফিউশন রাখতে চাইছি না। বোঝা গেল? আলাদা পদের আলাদা প্রতিবিম্ব থাকলে সেটাকে বলা হয় 1 1। জাস্ট গ্রাফে আমরা বুঝে গেলাম। প্রত্যেকটা পদ আলাদা হলে এটাকে কি করে প্রমাণ করা হয়? প্রমাণ করা হয়, আচ্ছা আমরা যদি বলি দুটো আলাদা পদের দুটো আলাদা প্রতিবিম্ব থাকবে, তার মানে কি একই পদের একই প্রতিবিম্ব থাকবে? এটাও ডেফিনেশন অনুযায়ী এভাবে লেখা হয়, এফ এক্স নট ইকাল টু এফ ওয়াই ইমপ্লাইজ করবে এক্স নট ইকাল টু ওয়াই। মানে কি, এখান থেকে দুটো পদ যদি আমরা তুলি, সে দুটো পদ যদি আলাদা হয়, নিশ্চিতভাবে এই পদ দুটো আলাদা হবে। এটা অনুযায়ী আমরা সেটাই বুঝতে পারছি। কিন্তু প্রমাণ করার সুবিধার্থে আমরা এভাবে প্রমাণ করি, এফ এক্স ইকাল টু এফ ওয়াই হলে, যদি এক্স ইকাল টু ওয়াই হয়, দেন বলবো ইনজেক্টিভ। মানে সমানের বেলা সমান, তার মানে আলাদার বেলা আলাদা। ক্লিয়ার? তো কী করে প্রমাণ করব? আমরা একটা ফাংশন দিলাম, সাপোজ একটা ফাংশন 2x - 1, আমরা এখানে বলে দিলাম এফটা হচ্ছে আর থেকে আরে যাচ্ছে। বোঝা যাচ্ছে তো সব? আর থেকে আরে যাচ্ছে। কি বলছে এটা? যে এটাকে ইনজেক্টিভ কিনা টেস্ট করো। তাহলে টেস্ট করতে গেলে আমরা কী করব? সবার প্রথমে আমি কি বললাম, এফ এক্স ইকাল টু এফ ওয়াই নিয়ে নেবো। আমি মনে করলাম এই প্রথম যে প্রতিবিম্ব সেট, প্রাকবিম্ব সেট, সেখান থেকে এক্স ওয়াই নিয়ে নিলাম। আর থেকে নেওয়ার পর আমরা কি লিখে দিলাম, যে হ্যাঁ মনে করি এফ এক্স ইকাল টু ওয়াই, এফ এক্স ইকাল টু এফ ওয়াই নিয়ে নিলাম। নেওয়ার পর আমি ওখানে মানটা পুট করলাম 2x - 1, এফ ওয়াই যদি এখানে বসাই কত হবে? 2y - 1। ক্লিয়ার? 1টা কেটে গেল, এক্স ইকাল টু ওয়াই চলে আসছে। আমাদের উদ্দেশ্য কী ছিল? এফ এক্স ইকাল টু এফ ওয়াই ধরলে এক্স ইকাল টু ওয়াই ইমপ্লাইজ যদি করে, যদি চলে আসলো, তাহলে এটা কি হবে? ইনজেক্টিভ। এইভাবে তোমাদের বিভিন্ন ফাংশন দেবে, সেই ফাংশনে তোমরা দুটো পদ নেবা এক্স ওয়াই, এফ এক্স ইকাল টু এফ ওয়াই পুট করবা, দেখবে এক্স ইকাল টু ওয়াই আসে কিনা। এক্স ইকাল টু ওয়াই আসলে এটা ইনজেক্টিভ হয়ে গেল। ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, ইনজেক্টিভ ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা বইয়ের কিছু উদাহরণ দেখব। এরপরে আসছে সাবজেক্টিভ। সাবজেক্টিভটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টিভ। এখানে কিন্তু সবাই বুঝতে পারে না জিনিসটা কি। সাবজেক্টিভের বেলায় উল্টো কথা কি বলছে? বি সেট থেকে একটা পদ তোলো, বি সেট থেকে একটা পদ তুলবো, সেই পদের যেন একটা প্রাকবিম্ব থাকে, অন্তত একটা প্রাকবিম্ব থাকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, এখান থেকে একটা পদ তুলবো যাতে অন্তত একটা প্রাকবিম্ব থাকে। তার মানে কি, এখানকার পদ যদি আমি ওয়াই দিয়ে ডিনোট করি আর এখানে যদি এক্স দিয়ে ডিনোট করি, বলছে ওয়াই পদটার অন্তত একটা থাকবে এক্স, এফ নিয়ম অনুযায়ী। তাহলে এফ এক্স ইকাল টু ওয়াই এভাবে লেখা যাবে, তবে লেখা যাবে। এখান থেকে পদ তুলবো, মানে আমি যদি এখান থেকে সাপোজ মনে করি এখানে -1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, আর এখানে 3 আছে, আর আমি ফাংশনটা দিয়েছি এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার। তাহলে এখানে 16 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 4 দিলাম, এখানে 9 দিলাম। এখানে কিন্তু এবার এক্সট্রা রাখা যাবে না, কারণ কি বলা হয়েছে, এখানকার প্রত্যেকটা পদের এখানে থাকবে। খুব দারুণ একটা জায়গা, আমি ভালো করে ক্লিয়ার করি। ফাংশনের নিয়ম বলছে এখানকার প্রত্যেকটা যেন এর সঙ্গে যুক্ত হয়, আর উপরি চিত্রণ বলছে এইখানকার প্রত্যেকটা পদের একটা অন্তত থাকবে প্রাকবিম্ব। তার মানে কি, এবার কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যুক্ত হয়ে যাবে, মানে এখানে এক্সট্রা থাকবে না। এমন কোনো পদ পাওয়া যাবে না যেখানে এক্সট্রা পড়ে আছে যেটা কারোর সঙ্গে যুক্ত হয়নি। ক্লিয়ার? যখন উপরি চিত্রণ হবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো? এবার কি, আমি দেখো এরকম লিঙ্ক পেয়ে গেলাম একটা, তখন এফ এক্স ইকাল টু ওয়াই লেখে, মানে 16 দেখো আমি প্রাকবিম্ব খুঁজে পেয়েছি 4, 1-এর প্রাকবিম্ব খুঁজে পেয়েছি 1 এই নিয়ম অনুযায়ী, 4-এর প্রাকবিম্ব খুঁজে পেয়েছি 2, 9-এর প্রাকবিম্ব খুঁজে পেয়েছি 3, তাহলে এটা উপরি চিত্রণ। বোঝা গেল? একটা সেট জাস্ট যে কোনো এর মধ্যে এই পদগুলো নেবো, বি এর মধ্যে এই পদগুলো নেবো, তাইলেই হবে। আর কোনো চিন্তা করতে হবে না অন্য কিছু, কোনো আলাদা সেট নেওয়া দরকার নেই। এর মধ্যে এই পদ, বি এর মধ্যে এই পদ। বোঝা গেল? তাহলে উপরি চিত্রণ। তো উপরি চিত্রণ কী করে টেস্ট করে? মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে। উপরি চিত্রণ টেস্টটা হচ্ছে কঠিন, একটু ভাবতে হয়, আমাদের সেটের টোটাল জ্ঞানটা রাখতে হবে। কীরকম? কিন্তু খুব ইজি, অনেকেই পার্টটা ছেড়ে দেয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। কি করতে হয়? আমরা কি বললাম, এইখান থেকে একটা পদ তুলবো, বি সেট থেকে পদ তুলবো, প্রতিবিম্ব সেট থেকে পদ তুলবো। কিভাবে? আমি আগে একটা অঙ্ক দিই, মনে করলাম এন থেকে ডি পর্যন্ত একটা যাচ্ছে, এন একটা ডেফিনেশন দিয়ে দিই। আচ্ছা, আগে এফ এক্স ইকাল টু বলা আছে 2x - 1, আমাকে এরকম দিয়ে দেবে 2x - 1। এনটা কি? এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট এনটা। আর ডিটা কি দিলাম? ডিটা হচ্ছে অড ন্যাচারাল নাম্বার। মানে কি? বিজোড় স্বাভাবিক সংখ্যা।
তো আমাকে বলছে এটা কি অন টু, টেস্ট করো। কী করে টেস্ট করবো? মনে করলাম ওয়াই একটা পদ পেলাম ডি থেকে, এই যে বলেছিলাম এখন এ আর বি এর জায়গায় চলে গেল এন আর ডি, ক্লিয়ার? আমরা ডি থেকে পদ তুলবো, পরের সেটটা থেকে একটা পদ তুলে নিলাম, সেটা ওয়াই মনে করলাম। কি করব? ওয়াই ধরে নিলাম, মনে করলাম যে আছে, মনে করলাম যে এন সেটে আছে, তাহলে আমার কি হবে? এন সেটে একটা পদ আমি মনে করলাম আছে, ধরে নিয়ে আমি কি লিখবো? এফ এক্স ইকুয়াল টু ওয়াই। এটা বারবার মাথা রাখবে। এখানে টেস্ট করাটা ঠিক এইভাবে, যেভাবে আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি তোমরা এভাবেই করবে, কখনো কাটতে পারবে না। খুব ভালো জায়গা এটা। এফ এক্স ইকুয়াল টু ওয়াই, এফ এক্স ইকুয়াল টু ওয়াই আমি লিখে দিলাম 2x - 1 ইকুয়াল টু ওয়াই, 2x ইকুয়াল টু ওয়াই প্লাস 1, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 1/2। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট উপরে চিত্রণের ক্ষেত্রে। সবাই বললে বুঝতে পারে না, কিন্তু এইভাবে যদি আমরা ফলো করি এটা না বুঝে কোথায় যাবে? একদম ইজিভাবে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 1/2। এইখানে আমাকে টেস্ট করতে হবে এক্সটা ঠিক হয় কি না। ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য শুধু একটাই কাজ, এই উপরে চিত্রণে একটা সিম্পল কাজ, ওয়াইয়ের বিভিন্ন মানে এক্সের মান কি পাবো? জাস্ট এইটুকু পারা যাবে না? অবশ্যই পারা যাবে। ওয়াইয়ের মান বসাই, ওয়াইয়ের মানটা কোথার থেকে নেব? বিজোড় স্বাভাবিক সংখ্যা, মানে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 এভাবে চলবে। তো আমি এখানে বসাই, 1 বসালে 1 + 1 2, 1 কিন্তু স্বাভাবিক সংখ্যা। 3 বসাই, 3 + 1 4/2 মানে 2 স্বাভাবিক সংখ্যা। 5 বসাই, 5 + 1 6/2 3। অ্যাকচুয়ালি এখানে বিজোড় সংখ্যা বসালে 1 যোগ করলে সেটা তো জোড়ই হবে, আর জোড়কে 2 দিয়ে ভাগ যাবে, তার মানে কি এক্স সবসময় স্বাভাবিক সংখ্যার মধ্যেই আসবে। ক্লিয়ার? আমাদের 2-1টা টেস্ট করে জাস্ট এটা বলে দিতে পারছি। তাহলে কি এটা অলওয়েজ এক্স এর মানটা অলওয়েজ বিলংস টু কোথায়? এন এর মধ্যে আছে, যদি ওয়াই ডি এর মধ্যে থাকে। এক্স এর মানটা এন এর মধ্যে থাকবে যদি ওয়াই ডি এর মধ্যে থাকে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে তখনই আমরা লিখে দেবো যে হ্যাঁ। তখন আবার এভাবে অনেক সময় লিখে দেওয়া হয় যে এফ ওয়াই প্লাস 1/2টাকে আমরা এই সূত্রে ফেলে দেবো, 2 × ওয়াই প্লাস 1/2 -1 2 2 কাটা ওয়াই প্লাস 1 - 1 ওয়াই। দেখো আমি এই পদটার ওয়াই দেখিয়ে দিয়েছি। মানে কি এটা কি বোঝাচ্ছে? মানে আমি যদি এখান থেকে ওয়াই তুলি, ওয়াইয়ের যে প্রাকবিম্ব সেটাতে এক্স ধরেছি, এক্সের মানটা কি হবে? ওয়াই প্লাস 1/2। ক্লিয়ার হলো এবার ব্যাপারটা? যে ওয়াই প্লাস 1/2 হচ্ছে একটা প্রাকবিম্ব, এটার প্রতিবিম্ব ওয়াই হয়ে যাবে। এবার ক্লিয়ার হলো? একদম ইজি করে ব্যাপারটা বলে দিলাম। বইয়ে যা আছে তোমরা দেখবে, এটা দেখলে তোমাদের আর কোনো রকম ভিডিও বা কোনো কিছু দেখার প্রয়োজনই পড়বে না। শুধুমাত্র একটু বই পড়বে, বই পড়লে তোমাদের কি হবে? আরও উদাহরণ পাবে, উদাহরণগুলো আরও ক্লিয়ার করবে জিনিসগুলোকে। ওকে, তাহলে এটা হলো উপরিচিত্রণ। তাহলে আমরা দেখলাম উপরিচিত্রণ কী করে আসে। তো কোনো একটা ম্যাপিং যদি ইনজেক্টিভ আর সাবজেক্টিভ বোথ হয় তখন তাকে বাইজেক্টিভ বলা হয়। এই দুটো একসঙ্গে বললে ওটাকে বলা হয় বাইজেক্টিভ, একসঙ্গে বাইজেক্টিভ বলা হয়, বা বলা হয় 1-1 অ্যান্ড অন-টু, 1-1 অ্যান্ড অন-টু এভাবে বলে, বা বাইজেক্টিভ বলা হয়। এটা কখন হবে? যদি কোনো একটা ম্যাপিং একই সঙ্গে 1-1 হয়ে যায় বা ইনজেক্টিভ হয়ে যায় এবং অন-টু হয়ে যায়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আশা করি আজকে যা করেছি আমরা থিওরি চিত্রণ থেকে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। প্রত্যেকটা ক্লাস 12-এর স্টুডেন্টের এটা ক্লিয়ার থাকবে এবং অনেকেই এটা দেখতে পারে। আশা করি আগামীতে আর ফাংশন নিয়ে কখনো কোনো কনফিউশন থাকবে না। আর আগামী দিন আমরা কি করব? আরও কিছু উদাহরণ দিয়ে, কিছু অঙ্ক দিয়ে আমরা এই জিনিসগুলোর কতটা সত্যতা সেগুলো যাচাই করব। আর আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে, আর নিজের বন্ধুবান্ধবের মধ্যে এটা ছড়িয়ে দেবে যাতে ওরা দেখতে পারে এবং ওরা জানতে পারে ফাংশনটা অ্যাকচুয়ালি কী। ধন্যবাদ।